বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমার ভাল লাগবে তোমাদের। আমি বাসাতে একটু শিবব্রত প্রথম প্রহরে বাবার মাথায় জল ঢালে তারপরে বেরোয়ে পড়েছি দ্বিতীয় প্রহরের জন্যই। সন্ধ্যার পরে যে দ্বিতীয় প্রহরটা, সেই দ্বিতীয় প্রহরে বাবার মাথায় জল ঢালবো মন্দিরে গিয়ে। তা ভাবলাম যে অন্য অন্য দিদিরাও আসবে রমনা কালী মন্দিরই, সেই দিকেই যাচ্ছি আর কি, রমনা কালী মন্দিরের দিকে। তা আমার রাস্তায় যে প্রচণ্ড জ্যাম, সবাই আগে আগেই চলে আসছে, কিন্তু আমার যাতে একটু সবচেয়ে শেষে আমি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। সেই জ্যাম ঠেলে তারপরে আমার শাহবাগেরতে যাওয়া লাগছে, কারণ গাড়ি নেই, গাড়ি অফিসে চলে গেছে। এই জন্যই আমার আলাদাভাবেই আসা লাগছে। সেই জন্যই আমি চলে যাচ্ছি রিক্সায় করে শাহবাগেরতে রমনা কালী মন্দিরে। রমনা কালী মন্দিরে এসে এই যে গেটের থেকে ঢুকতেছি, দেখো মানুষজন, লোকজন, আর বাম সাইডের ওই যে তোমরা বাগান দেখতেছো, মানে সরোয়ার্দী উদ্যানের যে ওই ইগুলো দোকানগুলো শুরু হয়ে গেছে বইমেলা উদ্বোধনের জন্য। ঘর টর দোকান টোকান দিয়েই ওই পাশে হচ্ছে। আর এখানে ফুলের দোকান টোকান পসরা বসায় নিছে, কারণ কোনো পুজো আচ্ছা, কোনো মেলা টেলা, মানে আর কি কোনো ধরনের কোনো অনুষ্ঠান টান হলেই সেই সময় মেলা বসে যায়, দোকানপাটগো ব্যবসাপাতি আর কি সেই সময় একটু ভালো হয়। এই জন্যই সব রকমের দোকান আসে। তবে সব রকমের দোকান আসলেও বিশেষ কোনো টেস্টি কোনো খাবার এখানে পাওয়া যায় না, যেটা সত্যি কথা। আমি এই পর্যন্ত যত মেলাঘাটে এই রমনা মন্দিরের যাতে আসলাম, এইখানের খাবারগুলোর মান খুব বেশি একটা ভালো হয় না। ওই রাস্তাঘাটের মান সবসময় যেমন হয়ে থাকে ওই রকমই আর কি, খুব একটা ভালো তো আর আশা করা যায় না। তারপরেও মেলাঘাটে যে যেমন যেমন হয় তেমন তেমনই এই যে এই দোকানগুলো পুজো আচ্ছা সব জিনিসপত্র পাওয়া যায়, জায়গা জায়গা সংসারে নেওয়ার দরকার সবাই নিয়ে যাচ্ছে। এই যে মূল গেটে চলে আসছি আমি। মূল গেট থেকে যে ডান সাইডে পুকুরের মধ্যে অন্য বার বলতে এত যাবৎ ছিল বসা শিবশম্ভু, সেই বসানো শিবশম্ভুটারে সরাই নিয়ে এবার দাঁড়ানো শিবশম্ভু দিছে, সেই আকাশ ছোঁয়া বিরাট শিবশম্ভু। এই যে আকাশ ছোঁয়া ওই যে সাঁকো দিয়ে দিছে, তোমরা দেখতে পাচ্ছ যে ওই পাশের ঘাট থেকে, বাম সাইডের ঘাট থেকে সাঁকো দিয়ে দিছে ডান সাইড পর্যন্ত। আর এই জায়গায় সব দিদিরা চলে আসছে। আমরা বসে পড়েছি সিঁড়ির পরে, অনেক লোকেই সিঁড়ির পরে বসছে। তা আমরা যারা, এই যে তোমরা হলুদ শাড়ি দেখতে পাচ্ছ, একই রকম না কিন্তু হলুদ কালারের যে শাড়ি, কয়জন আমরা 4 জন এক জায়গায় বসা। এই কয়জন ওই যে একটা ছোট্ট মেয়ে আছে উপরে সাদা, ও আমাকে সাথে, আমরা এখানে বসে একটু কথাবার্তা বলতেছি। কারণ ওই পাশে যা দেখে আইছি অবস্থা, যেভাবে লাইন, বিরাট লাইন পড়ছে, অত লাইন ঠেলে বাবার মাথায় জল ঢালা সম্ভব হবে না। রীতা দিদি আসছে, রীতা দিদি এসে আবার ভিডিও করতেছে, সবাই ছবি তুলতেছে। এই দেখো তোমাকেও একটু আমি লাইন দেখাই। এই লাইনের একদম যেখান থেকে কলতলা, যেখানে সেই কলতলা থেকে, মানে ফ্রেশ হওয়ার যে কলতলাটা ওই পাশে পেছন দিক আছে, হাতটা ধোয়ার, মুখটুক ধোয়ার, পাটা ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়ার, পুজো আচ্চার প্রসাদ খাওয়ার জন্যে বা প্রসাদ খেয়ে হাত ধোয়ার বা ফ্রেশ হওয়ার জন্যে, সেই কলতলা থেকে শুরু করে একেবারে মন্দিরের সামনে পর্যন্ত এই লাইনটা গেছে। এই লাইন একজন একজন করে ওইখান থেকে বাবার মাথায় জল ঢেলে বেরোবে, আর একজন যাবে এইভাবে। কিন্তু আমি দেখলাম যে আমার অনেক দেরি হয়ে যাবে। এই লাইনের পেছনে গিয়ে দাঁড়ালি পরে আমার রামপুরা যেয়ে জাতি অনেক বেশি দেরি হয়ে যাবে। এই জন্যই আমি ওই লাইন আর ধরি নেই, কারণ আমারে কেউ সুযোগ দেবে না যে লাইন ছাড়া মাঝখান দিয়ে ঢুকে পড়বো বা সামনে দিয়ে ঢুকে পড়বো। আমি ওই হাসপাতালে যাই, মন্দিরে যাই, যেখানেই যাই না কেন, আমি ওই লাইনের সবসময় দেখেছি পেছনেই থাকি, আমি কোনো সময় সামনে আর যেতে পারি না। ওই জন্যই লাইন আর ধরি নেই। ওই দেখো একজন একজন করে ঢুকতেছে। আমি ভাবলাম যে আমার বাসার কাছে যে মন্দির আছে, মানে আমাদের ওই রামপুরার দিকে, সেই মন্দিরেই আমি জল ঢালে নেবো। প্রতি বছর সেই মন্দিরেই ঢালি, তাই এবার দিদিরা আসছে জন্য আর ওই মন্দিরই যাইনি। তা এনে আর কিছু করার নেই, ওই মন্দিরেই যাব। এই শিব পুজোয় শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্য দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা, শান্ত করা এবং মানসিক শান্তি লাভ, আত্মশুদ্ধি এবং জীবনের বাধা দূর করা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শিব ঠাকুর যখন সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ কণ্ঠে ধারণ করছিলেন, তখন শরীর মাথা সব কিছু উত্তপ্ত হয়েছিল প্রচণ্ডভাবে। এই জন্য জল ঢেলে ঠান্ডা করছিল দেবতারা। এই সাইডে আমি চলে আসছি, যে আরতি হচ্ছে।
হরি ঠাকুরের মন্দিরে। হরি ঠাকুরের মন্দিরে আরতির সময় প্রচণ্ডভাবে হচ্ছে বাদ্যবাজনা বাজে, যে ডাঙ্কা কয় যে বাদ্য, মানে আর কি যে ওই যে ড্রামের মতো যে গুলো, মানে হরি ঠাকুরের মন্দিরের যে ভক্তরা ওরা তো ডাঙ্কাই বলে, কিন্তু ওটা ড্রামই, যারা হচ্ছে স্কাউটে বাজায় ওরা তো ড্রামই বলে। যাই হোক, এই বাদ্য বাজনাগুলো কিন্তু এরা একভাবে 2-3 ঘন্টা দাঁড়ায় এভাবে বাজাতে পারে, একদম বিরতিহীনভাবে, প্রচণ্ড এরা আর কি এনার্জিটিকভাবে এই বাদ্যবাজনাগুলো বাজায়। যে আরতি হচ্ছে, ভাবলাম যে ওইখানে তো আর বাবার মাথায় জল ঢালা সম্ভব হচ্ছে না অত লাইন ধরে, যেহেতু আমার বাসার ওইদিকেই রামপুরার দিকেই ঢালা লাগবে, ওই জন্যই এদিক দিয়ে একটু ঘুরে যাচ্ছি, দেখে যাচ্ছি, আর তোমাকেও একটু দেখানোর চেষ্টা করতেছি। ওইখান থেকে চলে এসে দেখতেছি যে এখানে কিন্তু যে 5 জন বেরোয় যাচ্ছে জল ঢেলে, আরও 10 জন পেছন থেকে যোগ হচ্ছে, মানে লাইন যে কমে যাবে সেই কমে যাওয়ার কোনো সুযোগ নেই, লাইন আরও কমার থেকে বেড়ে যাচ্ছে। এদিক থেকে 5 জন 10 জন বেরোচ্ছে, তো ওদিক থেকে আরও বেশি যোগ হয়ে যাচ্ছে, এই পেছন দিক থেকে আরও যোগ হচ্ছে, এই জন্যই হচ্ছে কমতিছে না, আরও বাড়তিছে। ওখান থেকে আমি ভাবলাম যে সময় সম্ভব হবে না তাড়াতাড়ি চলে যাই বাসায়, সব দিদিরাও যাবে, আমিও বাসায় যাওয়ার জন্যে ভাবলাম যে বেরোয় যে তাড়াতাড়ি, যাতে অন্য মন্দিরে ওই দিকের রামপুরের দিকের মন্দিরে ঢালা যায়, কারণ সেখানেও তো নিশ্চয়ই থাকবে। এই জায়গায় হচ্ছে রমনা কালী মন্দিরের চারিদিকের আশেপাশে যত লোক আছে সবাই এই মন্দিরটা একটু যেহেতু কালী মন্দির হিসেবে জাগ্রত, রমনা কালী মন্দির, এবং অনেক অনেক পুরনো, এই জন্যই সবাই এইখানেই ঢালার জন্য আর কি বেশি আসছে লোকজন। প্রত্যেকবারেই আসে, কিন্তু আমি প্রত্যেকবার হলো ওই বাসার পাশেই যাই। তা ভাবলাম যে সময় বাসার পাশে একা একা যাব, ওই জায়গায় দিদিরা আসছে সেই জায়গায় যাই, সবাই মিলে এখন একটু এই জায়গায় যা আছে ওই ভাজাভুজি ওইগুলো খেয়ে নিচ্ছে, তারপরে সবাই বাসার দিক রওনা দেবে। এইখানে এইগুলোই পাওয়া যায়, ভাজাভুজি, ওই ফুচকা, এইসব ভাজতেছে, এই ইনস্ট্যান্ট এই জায়গায় ভাজে ভাজে দিচ্ছে, লুচি তরকারি, তারপরে এই পাঁপড়, এইসব জাতীয় খাবারই আর কি, এই ভাজাভুজি জাতীয়, তেলে ভাজা জাতীয়ই বেশি। আর আছে আইসক্রিম আছে মেলায়, ওই ঘুগনি, এগুলো আছে। তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসলাম যার যার বাসায়, আমি ওই মন্দিরেই চলে গেলাম, মেরুল মন্দিরে যেয়ে একটা ডাব কিনে নিলাম, ডাব কিনে নিয়ে ভাবলাম যে এই জায়গাতে যে প্রকারে হোক ঢালে নিয়ে তারপর আমি বাসায় যাব। দ্বিতীয় প্রহরের ঢালার পরে তো আমি আর চতুর্থ প্রহর পর্যন্ত অপেক্ষা করব না মন্দিরে, এই দ্বিতীয় প্রহরে যদি ঢালতে না পারি তৃতীয় প্রহর আরও বেশি হয়ে যাবে রাত, সেই পর্যন্ত আমার থাকা হবে না। এই জন্যে আমার লাইন দেখো কী পরিমাণ লাইন, একদম এখানে এসেও সেই পরিমাণ লাইন, সেই একদম পিছন পর্যন্ত, শনির মন্দির থেকে শুরু করে সামনে পর্যন্ত। ওই জন্যে আমি আসল মূল মন্দির যেখানে শিবলিঙ্গ, ওই মূল মন্দিরে আমি ঢালবো না, ঢালবো হচ্ছে বাইরে আর একটা শিবলিঙ্গ আছে শিব, মানে আর কি এই যে সাইডে, এইখানে ঢালবো। এখানে এসে এখানেও সিরিয়াল, আমার কেউ আগে দেবে না, তারপরেও আমি দেখি আমি কিভাবে ঢালা যায় সেই চেষ্টা করতেছি, দাঁড়ায় গেছি, এইখান থেকে ঢালেই তারপর যাব। তা পৌরাণিক মত হিসেব ছাড়াও কিন্তু আর একটা বৈজ্ঞানিক মত আছে এই পাথরের উপর জল ঢালার। এই যে শিবলিঙ্গর যে পাথরটা, এই কালো পাথরটা, এই কালো ম্যাগনেটিক পাথর, এই পাথরটার কিন্তু বহু মূল্য, অনেক অনেক জায়গায় তো চুরি করেই নিয়ে গেছে। আমাদের ওইদিকে যত গাছতলায় ছিল এই পাথরগুলো, রাস্তার পাশে ছিল, সাইডে ছিল, বা মন্দিরের সাইডে বাইরে ছিল, বাইরেই বেশি থাকে, কোনো জায়গায় এই পাথরগুলো নেই, সব জায়গার পাথরগুলোই চুরি করে নিয়ে গেছে, শুধুমাত্র বিশেষ পাহারায় যে মন্দিরগুলোর মধ্যে আছে ওইগুলোতে আছে, কারণ এটা খুব মূল্যবান পাথর। এই পাথরের উপর জল ঢালার একটা বৈজ্ঞানিক মত আছে। এই শিবলিঙ্গকে মহাবিশ্বের অসীম শক্তির আধার বা পিলার অফ ফায়ার বলা হয়, যা প্রচুর তাপ উৎপাদন করে। এই উচ্চ তাপমাত্রা বা অভ্যন্তরীণ তাপ কমানোর জন্য, অর্থাৎ পরিবেশ ও শরীরকে শীতল রাখার জন্য জল বা দুধ ঢালা হয়। ইলেক্ট্রোলাইট শক্তি সঞ্চালন। জল একটি চমৎকার ইলেক্ট্রোলাইট শক্তি সঞ্চালক। শিবলিঙ্গে জল ঢাললে এটি আশেপাশের পরিবেশে থাকা ইতিবাচক শক্তিকে দ্রুত আকর্ষণ করে এবং নেতিবাচকতা আভাগুলো পরিষ্কার করে। বিজ্ঞানের অনেক রকম ব্যাখ্যাই আছে, আসল মূল কথা হচ্ছে পরিবেশকে শান্ত রাখার জন্য পাথরের উপর জল ঢালা হয় এবং শান্তও হয় পরিবেশ। তা তোমরা হচ্ছে আমি অতটা ভালো করে ব্যাখ্যা দিয়ে হয়তো বোঝাতে পারিনি,
আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ভালো রাখো। আর যদি বিশদে এই শিবলিঙ্গে জল ঢালার ব্যাপারে, বিজ্ঞানের ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে হোক, তোমরা মোবাইলে সার্চ করে সবাই জানতে পারো, কিন্তু আমি যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র বুদ্ধিতে ততটুকু আমি জানানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত।